হ্যালো এবং নমস্কার। পুজো বেশি বাকি নেই। পুজো মানেই যেমন একটা উন্মাদনা, ঠিক একইভাবেই পুজো বলতে গেলে একই সাথে মনে আসে বাইরে বেড়াতে যাওয়া। এবং দীঘা, পুরী, দার্জিলিংয়ের পরে এখন বাঙালির চতুর্থ চয়েস হচ্ছে থাইল্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে যে থাইল্যান্ড এই পুজোতে বা যারা পুজোর আগে বেড়াতে যাওয়ার প্ল্যান করে ফেলেছেন তাদের পক্ষে থাইল্যান্ড যাওয়া কতটা নিরাপদ, কেন আসছে। আসলে 2025 সালটা যুদ্ধ দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। রাশিয়া ইউক্রেন, ইসরায়েল গাজা, আমেরিকা ইরান, ইরান ইসরায়েল এবং অপারেশন সিঁদুর ভারত পাকিস্তান, সর্বত্র যেন একটা অশান্তি বজায় রয়েছে। আর যুদ্ধের আগুন নতুন করে গ্রাস করলো থাইল্যান্ড এবং কম্বোডিয়াকে, যা কিনা বাঙালির অত্যন্ত পছন্দের ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখন এই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধের কারণ হচ্ছে একটি শিব মন্দির। দারিং পর্বতের ওপরে প্রিয়া বিহার বলে একটি শিব মন্দির রয়েছে এবং যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে। থাইল্যান্ড দাবি করে এই মন্দির তাদের, যদিও কম্বোডিয়ার মতো ভিন্ন, এবং একে কেন্দ্র করে 2008 সাল থেকে সমস্যার সূত্রপাত। ইতিহাস বলছে যে রাজা দ্বিতীয় উদয়াদিত্য বর্মন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নবম থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে কোনো এক স্থানে, যা বর্তমানে কম্বোডিয়ারই অংশ। ভগবান শিবকে এই মন্দির উৎসর্গ করা হলেও অনেক পরে এটি বৌদ্ধদের মন্দির হয়ে ওঠে, যখন কম্বোডিয়ার খেমার রাজবংশ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। যে জায়গাতে এই মন্দিরগুলো রয়েছে সেই সীমান্ত এলাকা কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে, সেটি বিতর্কিত। একটা সময় এই এলাকা ছিল ফরাসি উপনিবেশ, তারপর থেকে সীমান্ত থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ঠিকঠাক নির্ধারণ করা হয়নি। ফলে দুই দেশই এই শিব মন্দিরকে নিজেদের এলাকা বলে দাবি করে। থাইল্যান্ডের অধীনে থাকলেও কম্বোডিয়া এর অধিকার চেয়েছে বারবার। এর আগেও এ নিয়ে বহুবার দুই দেশের মধ্যে ছোটোখাটো সংঘর্ষ হয়েছে। আসলে এটি একটি প্রত্নতাত্ত্বিক এলাকা, যেখানে প্রচুর সংখ্যায় পর্যটক আসেন, অনেক কঠোর বিধিনিষেধের বেড়াজাল থাকলেও। আসলে যেহেতু ট্যুরিস্ট এখানে আসেন, অর্থাৎ আর্থিক ব্যাপারটা জড়িত, তাই বারবার এই দুই দেশের দ্বন্দ্ব লাগে। 1907 সাল নাগাদ ফরাসিরা যখন ওই এলাকায় উপনিবেশ কায়েম করেছিল, তখন তারা যে ম্যাপ বানিয়েছিল তাতে ওই শিব মন্দিরকে কম্বোডিয়ার অংশ বলে দেখানো হয়, যদিও থাইল্যান্ড সেটি মানতে অস্বীকার করে। তারপর 1000 বছরের পুরনো এই প্রেয়া বিহার বৌদ্ধ মন্দির বা শিব মন্দির যাই বলুন না কেন, এটি নিয়ে বিতর্ক আন্তর্জাতিক আদালত অবধি গেছে। এবং আন্তর্জাতিক আদালত 1962 সালে এবং 2013 সালে বলেছে যে এই শিব মন্দিরের ওপরে কম্বোডিয়ার নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু থাইল্যান্ড আবারও এটি মানতে নারাজ। সপ্তাহখানেক আগে সীমান্তে গোলাগুলির ঘটনায় থাইল্যান্ডের 2 নাগরিকের মৃত্যু হয়। বদলা নিতে তো বৃহস্পতিবার F-16 যুদ্ধবিমান নিয়ে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে হামলা চালায় থাইল্যান্ড। পাল্টা কম্বোডিয়াও থাইল্যান্ডের ডন রক হাসপাতালে হামলা করে, যেখানে 11 জন থাই নাগরিকের মৃত্যু হয়েছে। এখন আমরা মূল প্রশ্নে আসি যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং যারা থাইল্যান্ড ট্যুর প্ল্যান করে ফেলেছেন, ফ্লাইটের টিকিট কেটে ফেলেছেন, তাদের কি করা উচিত। আসলে যুদ্ধ পরিস্থিতি সেটা যে কোনো দেশের মধ্যে হতে পারে, সেটা হঠাৎ করে কোন স্ফুলিঙ্গ থেকে দাবানলের আকার নেবে সেটা বোধহয় অতি বড় জ্যোতিষীও বলতে পারবেন না। তবে মোটামুটিভাবে এখন সংঘর্ষ বিরতি চলছে, তবে সেটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী সেটা সময় বলতে পারে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ওয়ে চায়াচাই তিনি বলেছেন যে এটি অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার
এবং এটি যতক্ষণ না আন্তর্জাতিক আইন অনুসারে একটা পার্মানেন্ট সেটেলমেন্টে পৌঁছানো যায় ততদিন এর সমাধান নেই। উল্টো দিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন যে তিনিও শান্তিপূর্ণভাবে এই বিতর্কের মীমাংসা চান, তবে সশস্ত্র আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র শক্তি দিয়েই এর প্রতিরোধ হবে, এছাড়া কোনো বিকল্প নেই। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এমন এক ব্যক্তির ছেলে যিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন। তার বাবা হুন সেন ছিলেন একজন অত্যন্ত কাম্বোডিয়ার জাতীয়তাবাদী নেতা। তাই হুন মানেত, যার অতটা জাতীয়তাবাদী স্ট্যাম্প নেই, তিনি এই সংঘর্ষটাকে আরও এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক, যাতে করে তিনি কাম্বোডিয়াতে একটা জাতীয়তাবাদের জিগির তুলতে পারেন। আবার উল্টো দিকে থাইল্যান্ডে এখন একটি নড়বড়ে জোট সরকার রয়েছে, থাকসিন সিনাওয়াত্রার মদতপুষ্ট। থাকসিন সিনাওয়াত্রা মনে করতেন যে তার সঙ্গে হুন সেন এবং তার পরিবারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু আপনারা সবাই জানেন যে এই তাদের মধ্যে একটা ব্যক্তিগত কথোপকথন ফাঁস করেন হুন সেন, এবং সিনেওয়াত্রা এটাকে বিশ্বাসঘাতকতা বলে দাবি করেন। এবং এই কথোপকথনের ফলে ভাবুন, ব্যাপারটা এতটাই সেনজিটিভ যে থাইল্যান্ডের তখনকার প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা তিনি কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সাথে কথা বলেছেন, এটা জানাজানি হতেই সিনাওয়াত্রাকে বরখাস্ত করা হয় প্রধানমন্ত্রীর পদ থেকে। অর্থাৎ বুঝতেই পারছেন যে বিক্ষোভের আগুনটা দিকে দিকেভাবে জ্বলছে কম্বোডিয়ার বিরুদ্ধে থাইল্যান্ডে। Thailand's Constitutional Court accepted a petition brought by a group of 36 senators who accused Paetongtarn of violating the constitution for breaching ethical standards in the leaked call. আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে যে উভয় দেশই আসলে সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করার চেষ্টা করতে পারে। হ্যাঁ বন্ধুরা, যারা থাইল্যান্ড যাবেন পুজোতে ভাবছেন, মনে রাখবেন এটা আল জাজিরার মতো একটা চ্যানেলের বিশ্লেষণ, যে কোনো সময় দুটো দেশই সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। ফিউচার ফোরাম বলে যে সংস্থা রয়েছে তার নীতি গবেষক আউন চেংপোর আল জাজিরাকে বলেছেন যে কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান উত্তেজনা কয়েক বছরের মধ্যে দুটি দেশকে এক অভূতপূর্ব সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। আল জাজিরা তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে যে আসলে কিন্তু দুটি দেশের মধ্যে কৌশলগত আলোচনার পথ রুদ্ধ। তাই যেহেতু এই শিব মন্দিরকে নিয়ে টানাপোড়েনে আলোচনার পথ বাস্তবিকভাবে রুদ্ধ, তাই মন্দিরে যে কোনো সময় সেনার আনাগোনা বাড়বে এবং যে কোনো সময় একটা সংঘাত তৈরি হবে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে, যা কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস স্থায়ী হতে পারে। আল জাজিরার উপদেশ হচ্ছে যে শান্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং যে কোনো সময় কিন্তু উভয় দেশের সংঘাত বাড়তে পারে। তাই বন্ধুরা, এটা আমার ব্যক্তিগত মত। থাইল্যান্ড যাওয়ার আগে ভেবে দেখবেন, একদম লেটেস্ট পরিস্থিতির খোঁজ খবর নিয়ে যাবেন। বিপদ যে কোনো সময় ঘটতেই পারে এবং হতে পারে তখন থাইল্যান্ডের আকাশসীমা সিভিলিয়ান এয়ারক্রাফটের জন্য বন্ধ হয়ে যাবে এবং আপনি কলকাতার ফ্লাইট ধরতে পারবেন না, বা কবে পারবেন ঈশ্বরই জানেন। সুতরাং সিদ্ধান্ত নিন থাইল্যান্ড ভ্রমণের ভেবেচিন্তে। ভালো থাকবেন। নমস্কার।